হ্যাঁ, নমস্কার, শুভ সকাল। আপনারা সকলে দেখলেন নির্বাচন কমিশনের ক্ষমতা কিভাবে গতকাল যে প্রথম দফায় 152টি আসনের নির্বাচন হয়ে গেল পশ্চিমবাংলা। আগে কখনো কেউ দেখেছে? কেউ কখনো দেখেনি। পশ্চিমবাংলায় সেই যে স্বাধীনতার পর থেকে যে নির্বাচনগুলি হচ্ছে, প্রত্যেকটা নির্বাচনে ভায়োলেন্স হয়েছে। অলমোস্ট ইন এভরি ইলেকশনস দেয়ার ভায়োলেন্স। বুথ ক্যাপচারিং পশ্চিমবাংলার একটা বিশেষ বৈশিষ্ট্য হয়ে গেছে। পশ্চিমবাংলা নির্বাচনের বুথ ক্যাপচারিং হবে, ফলস ভোটিং হবে, বুথ জ্যাম হবে। বুথের মধ্যে এক একটা পার্টি, বিশেষ করে ক্ষমতাশীল পার্টি কী করে, তাদের বিভিন্ন নামে বেনামে বিভিন্ন এজেন্ট রেখে দেয়। সব গেল এবার। তারপরে কি হয়, তারপরে যেটা হয়, নির্বাচনের আগে আপনি যদি প্রচার করতে যান বিপক্ষের দল হিসাবে, তাহলে আপনাকে আটকে রাখবে বিভিন্ন জায়গায়, আপনাকে প্রচার করতে দেবে না, আপনার নামে কুৎসা করবেন, আপনাকে গালাগালি দেবে। যেটা অনেকটা হয়েছে, কিন্তু অনেকটাই কমেছে। অনেকটা কমেছে মানে প্রচুর কমেছে। গতকাল নির্বাচনে যেটা ইলেকশন কমিশন দেখিয়ে দিল, যার জন্যে গতকাল যে সঙ্গে সুমন অনুষ্ঠান হলো রাত্রিবেলা 8টা থেকে শুরু হয়। সেখানে বিভিন্ন যারা বক্তব্য রাখতে আসেন, বিশেষ প্যানেলিস্ট, তাদের মধ্যে প্রদীপ্ত মুখার্জি আর বিশ্বনাথ চক্রবর্তী দিয়েছে মাত্র 5 নাম্বার করে ইলেকশন কমিশনারকে। আমি জানি না কী দেখে এই পণ্ডিতরা দিয়েছেন এই নাম্বার। বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী বলেছেন যে আমি 5 নাম্বার দিলাম কারণ ওকে পাশ করিয়ে দিলাম আর মাস্টারমশাই হিসাবে। আর তামিলনাড়ুর পাশাপাশি আমার তামিলনাড়ুর খাতা ছিল, তামিলনাড়ুর খাতায় যেহেতু অপেক্ষাকৃত ভালো, কোনো ভায়োলেন্স হয়নি, কোনো ভায়োলেন্স ছাড়াই সেখানে নির্বাচন হয়েছে, সেই জন্য আমি তাকে 10-এ 10 কি 8 বা এরকম দিতে পারতাম। তো আমি পশ্চিমবঙ্গের ইলেকশন কমিশনারকে 5ই দিলাম আর বাকি 5টা নাম্বার রেখে দিলাম। প্রদীপ্তবাবু এরকম বলেছে, সে দেয়নি, কারণ ইডি, তারপরে সিবিআই, তারপরে ইলেকশন কমিশনার, এইসব বিভিন্ন যে সমস্ত এসআইআর, এদের বাদ দিয়ে বাকি ওনার হাতে আর 5টা নাম্বার ছিল, সেই 5টে নাম্বার দিয়েছে। তো পশ্চিমবাংলা নির্বাচনে ফলাফল বেরোনোর পরে আজকে বিভিন্ন সংবাদপত্রে বেরিয়েছে যে কেউ বলছে, বিশেষ করে শাসক দলের প্রতিনিধিরা বলছে যে লোকজন এত ভোট দিয়েছে, 94% ভোট। ও মাই গড, আই নেভার ইম্যাজিন দ্যাট ইন ওয়েস্ট বেঙ্গল এত ভোট হবে কখনো। কিন্তু আমরা পশ্চিমবাংলাবাসী, বিশেষ করে যারা একটু শিক্ষিত এবং সচেতন মানুষজন, তারা প্রত্যেকেই ভাবতো যে হ্যাঁ, কবে পশ্চিমবঙ্গ সেই সুদিন আসবে। সেই সুদিনের মনে হয় দেখা শুরু হয়ে গেছে। তো পশ্চিমবাংলায় যে এত % ভোট দিল, এর কারণ কি, কেন লোকে ভোট দিল? কালকে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছিল। তো আমার যে মনে হয় যে সেগুলি অধিকাংশই ঠিক, তার সাথে আরও কতগুলি কারণ আছে। আমি যদি 1-2 করে বলি যে কেন পশ্চিমবঙ্গবাসী অ্যাজ এ হোল এত সংখ্যায় তারা রাস্তায় নেমে তারা বুথে এসছে এবং ভোট দিল। তারা ফার্স্ট দ্য ক্রেডিট গোজ টু দ্য ইলেকশন কমিশনার, পার্টিকুলারলি মিস্টার গণেশ কুমার। আই স্যালুট টু ইউ। ইয়েস, স্যালুট টু ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ আপনি পশ্চিমবাংলা টিএন সেশনের পরে প্রথম দেখিয়ে দিলেন যে নির্বাচন এইভাবেও করা যায়। কিভাবে করা যায়? যে নির্বাচন কোনো হিংসা ছাড়া, নির্বাচনে কোনো বুথ জ্যাম ছাড়া, নির্বাচনে বাইক বাহিনীর দাপট ছাড়া, নির্বাচনে বিরোধী দলের কুৎসা, গালাগালি, বাজে কথা, নোংরা কথা, আক্রমণ ছাড়াও যে ভোট করানো যায়, সেটা আপনি করিয়ে দেখালেন। আমি প্রথমে বলবো, নির্বাচন কমিশনের কৃতিত্ব রয়েছে এতে। পুরো আমি 100%ই দেবো নির্বাচন কমিশনকে। এবং তার সাথে সম্প্রতি পশ্চিমবাংলার নির্বাচনের দায়িত্ব নিয়েছে মিস্টার সুব্রত গুপ্ত। মিস্টার সুব্রত গুপ্তকে দেখছিলাম বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে উনি ডক্টরেট করে এসেছেন। উনি পড়াশোনায় প্রচণ্ড ভালো মানুষ এবং কিন্তু পশ্চিমবাংলার ভালো মানুষের তেমন ঠাঁই কোনো দিনই সিপিএমের সময় আপনি যদি সিপিএম না করেন, তাহলে আপনার হাজার যোগ্যতা গুণ থাকলেও আপনি প্রকাশিত হবেন না। ঠিক তেমনিভাবে সমস্ত রাজনৈতিক দলেই যদি আপনি দলের কোনো ক্ষমতাসীন দলের কাছাকাছি থাকেন বা ক্ষমতাসীন দলের গৌরব গাথা গান, অর্থাৎ আপনি যদি তাদের ভালো বলেন, তাহলেই আপনি কেবলমাত্র শাসক দলের কাছাকাছি আসতে পারবেন। আদারওয়াইজ অলওয়েজ পশ্চিমবাংলার যে এলিট শ্রেণী, মানে শিক্ষিত শ্রেণী, তাদের সাথে ট্রু সেন্সে যারা গবেষক, যারা পণ্ডিত, তাদের সাথে কিন্তু সবসময় রাজনৈতিক নেতাদের একটা বিরোধ না ঠান্ডা যুদ্ধ থাকে। পণ্ডিত মানুষরা মনে করে যে ওদের কী আছে, কেন ওদের সাথে এই করতে যাব, ওদের কাছাকাছি কেন যেতে যাব, কেন অ্যাকচুয়ালি তারা কিছুদিনের জন্য মাত্র, মেবি 5 বছর, 10 বছর, 15 বছর। কিন্তু আলটিমেটলি যারা প্রকৃত শিক্ষিত, তারা বলে না, বিদ্যান সর্বত্র পূজ্যতে, এবং
মানে যুগে যুগে তারা পূজিত হন। আমরা তো অ্যারিস্টটলকে পড়ছি এত বছর ধরে, কেন বেঁচে আছেন? আমরা তো দেখছি এপিজে আব্দুল কালাম তিনি বেঁচে রয়েছেন, আমরা তো দেখছি বিবেকানন্দকে বেঁচে আছেন। তারা পণ্ডিত, তারা তারা জ্ঞানী ছিলেন, তারা উইজডমকে পুজো করতেন। তারা কোনো পলিটিক্যাল লিডারের ধারে কাছে আসার চেষ্টা করেননি। তারা অনেক মোটা মোটা বালা পরেননি, তারা মোটা সোনার চেন পরেননি, তারা অনেক সুন্দর সাদা জামা কাপড় পোশাক পরেননি। ওরকম করে লোককে দেখানোর কিছু ছিল না অ্যাকচুয়ালি, তাদের দেখানোর ছিল তাদের হার্ট, তাদের ব্রেইন, তাই না? ব্রেইন অ্যাকচুয়ালি। তো যাই হোক, আমি যেটা বলতে চাইছিলাম যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন হলো, সেই নির্বাচনে কেন এত মানুষ আসলো? নাম্বার ওয়ান, ইলেকশন কমিশন যে আইনগুলি তৈরি করেছে, যে নীতি নির্ধারণ করেছিল, তার জন্যই পশ্চিমবঙ্গ নাম্বার ওয়ান। পশ্চিমবঙ্গের যে আইন তৈরি হয়েছে, নির্বাচন সংক্রান্ত যে বিধি তৈরি হয়েছে, সেই বিধির কারণেই পশ্চিমবঙ্গের জনসাধারণ এত সংখ্যায় ভোটে এসছেন, ভোটদান করতে এসছেন। দুই নম্বর আমি যদি বলি যে এসআইআরের ফলে একটা কারণ হয়েছে, কারণ এসআইআরের ফলে অনেকে মনে করেছে যে যদি আমি নির্বাচন না দিয়ে, যে নির্বাচনে অংশগ্রহণ না করি, তাহলে আমার ভোটাধিকার হয়তো সামনের বছরে নাও থাকতে পারে বা কিছু হতে পারে। এই কারণে তারা অনেকে ভয়ে ভোট দিয়েছেন। কোথায় ভোট দিয়েছে সেটা আমি জানি না, কাকে, তাদের গণতন্ত্রে যার যাকে ইচ্ছা ভোট দেবে। কেউ সিপিএমকে দেবে, কেউ কংগ্রেসকে দেবে, কেউ তৃণমূলকে দেবে, কেউ বিজেপিকে দেবে, কেউ আরএসএসকে, মানে আরএসএস না, যাকে খুশি ভোট দেবে। এটাই তো নিয়ম, গণতন্ত্রের এটাই তো নিয়ম। তো জনগণ প্রাণ খুলে, জনগণ স্বেচ্ছায় ভোট দিতে পেরেছে। 3 নাম্বার যদি আমি বলি যে এসআইআরের ফলে কি হয়েছে, যে ভুয়ো ভোটার ছিল, যারা মৃত ভোটার ছিল, যে সমস্ত শিফটেড ভোটার ছিল, সেই সমস্ত জিনিসগুলি কিন্তু বাদ চলে গেছে। বাদ যাওয়ার ফলে যারা ভোট দিয়েছে অধিকাংশই অ্যাকচুয়াল ভোটার, প্রকৃত ভোটার, এবং যারা বেঁচে আছে সত্যিকারের ভোটার, তারাই কেবলমাত্র ভোটদান করতে পেরেছে। 3 নাম্বার, তাই তো? সেই জন্যই এত 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 ভোট পড়েছে। 4 নাম্বার হচ্ছে যেভাবে পশ্চিমবঙ্গের বর্তমান ক্ষমতাশীল দল যেভাবে অত্যাচার নামিয়ে এসেছিল, আমি যদি দেখি 2008, 9, 10-এ যে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের আমলে যেরকম অত্যাচার হয়েছিল, ওদিকে দেখুন নন্দীগ্রামে, এইদিকে সিঙ্গুরে, তারপরে আপনি জঙ্গলমহলে দেখুন, তারপরে ওইদিকে আপনি দার্জিলিংয়ে দেখুন, একদম জনগণের জীবনযাত্রা, জনগণের জীবনকে হেল করে দিয়েছিল। তারপরে আপনার কারেন্ট অফ হতো, ফ্রিকুয়েন্টলি লোডশেডিং, তারপরে আইন শৃঙ্খলা কোথায় তলানিতে ঠেকেছিল, পুলিশকে আমরা দেখেছি টেবিলের নিচে গিয়ে আশ্রয় নিতে। তো আলটিমেটলি ল অ্যান্ড অর্ডার একদম ভেঙে পড়েছিল। তো অনেক দিন ধরে শক্ত করে ধরে রেখেও আলটিমেটলি কিন্তু তারা 34 বছর পরে আর ধরে রাখতে পারলো না। তখন মমতা ব্যানার্জি আসলো, তখন জনগণের সামনে আর কোনো উপায় ছিল না। মমতা ব্যানার্জি ছিল একমাত্র, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল একমাত্র দল যাকে অল্টারনেটিভ একটা শক্তি ভেবেছিল মানুষজন, এবং তাকে ভোট দিয়েছে। এবং জনগণ শুধু ভোট দিয়েছে, তার অনেক কারণ ছিল। কিন্তু এখন এইবার 2011 থেকে 11 সাথে 2026-এর যে নির্বাচন, এই নির্বাচনের মূল ফান্ডামেন্টাল ডিফারেন্স হচ্ছে সেই সময় কিন্তু একটা অ্যান্টি ইনকামবেন্সি ভোট ছিল, ডেফিনেটলি অ্যান্টি ইনকামবেন্সি, 80-81% ভোট পড়েছিল 2011 সালে। কারণ জনগণ চেয়েছিল যে কোনোভাবেই বামফ্রন্টকে আর আনা যাবে না। আমি তখন একটা স্টাডি করেছিলাম, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, দ্য ইস্যুজ অ্যান্ড কনসার্নস অফ ডেভেলপমেন্ট। আমি 4টে জেলায় তখন সমীক্ষা করে দেখিয়েছিলাম যে কখনোই আর তৃণমূল কংগ্রেস আসতে পারছে না। এই বছরও আমি সমীক্ষা করেছি, কিন্তু সেই সমীক্ষাটার ফল প্রকাশ করিনি। তো যাই হোক, যে কারণে জনগণ ভোট দিয়েছে, আমার মনে হয় জনগণ ভয় মুক্ত হয়েছে। নির্বাচন কমিশন বলেছিল যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেহেতু ইলেকশন কমিশন বলেছিল, শুধু মুখেই বলেনি, তার ফলে কী করে, শুধু মুখেই বলেনি, সেটা ইমপ্লিমেন্টও করেছে। তার ফলে জনগণ দেখেছে যে, দেখতে চাইছে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জের সুরেই তারা গেছিলো ভোট দিতে। তারা ভেবেছে যে ঠিক আছে, আমরা ভোট দিতে যাবো, দেখি আমাদের নিরাপত্তা বিধান করতে পারে কি না। এবং সত্যি সত্যি জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করেছে নির্বাচন কমিশন। সেই জন্য জনগণ নির্ভয়ে, উইদাউট এনি ফিয়ার, তারা ভোট দিতে গেছে। এরকম না বুথের আগেই যে সমস্ত পার্টির লোকজন, ক্ষমতাশীল দলের লোকজন যারা থাকতো, তারা ভয় দেখাতো ভোটটা কিন্তু দিস ঠিকঠাক, না হলে কিন্তু বাস কালকে সন্ধ্যাবেলায় বুঝতে পারবি কী হবে। আমরা দেখেছি, আমরা নির্বাচনের আগে কী হয়েছে, উল্টে লটকে রেখেছে এবং তারা মানুষকে করে ফেলেছে। তারা মানুষকে মানুষকে খুন করে, মানুষকে মেরে, যে কোনো সময় চাকু মেরে, তারপরে বোম দিয়ে গুলি করে হত্যা করেছে। এইবার কিন্তু
প্রি ইলেকশন ভায়োলেন্স সেই অর্থে হয়নি। যেহেতু প্রি ইলেকশন ভায়োলেন্স হয়নি, তো জনগণ ভয়ে মুক্ত হয়ে কিন্তু ভোট দিতে এসছে। তো একটা অ্যাবসেন্স অফ ফিয়ার একটা বড় কাজ করেছে, যার জন্য জনগণ ভোট দিতে এসছেন। আর একটা কারণ যদি আমি বলি যে কেন মানুষজন এত পরিমাণে আসলো, আর একটা কারণ হচ্ছে যে বর্তমান যে সরকার, সেই সরকারের দেখুন যে দুর্নীতিগুলি, পার্টিকুলার দুর্নীতিগুলি, সেই দুর্নীতিগুলি সম্পর্কে সরকার মনে করছে বা শাসক দল মনে করছে কোনো ব্যাপার না, লোকজন তো কিছু বলছে না। কিন্তু লোকজন বলছে না, মুখে বলছে না, কিন্তু মনে রেখে দিয়েছে। কি রেখে দিয়েছে? 26,000 ছেলে মেয়েদের চাকরি, যারা 2016 সালে জয়েন করেছিল, তাদের চাকরিকে তাদের চাকরি মানে চলে গেল। এবং তার মধ্যে কত ভেজাল ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছিল, অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা ফেক, অর্থাৎ যাদের আপনার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই নেই, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে চাকরি দিয়েছে তো এই সরকার। এবং এমনকি যে সমস্ত ছেলেমেয়েরা ভুয়ো, মানে যারা ঠিক মতন চাকরি মানে পাওয়ার যোগ্য না, তাদেরকে রক্ষার জন্য সরকারের কি আপ্রাণ চেষ্টা লক্ষ্য করেছে জনগণ। তো এইটা একটা রাগ ছিল জনগণের মধ্যে। দ্বিতীয়ত রাগ ছিল কি, জনগণ দেখেছে যে রেশন দুর্নীতি, কীভাবে রেশন দুর্নীতি হয়েছে, চরম রেশন দুর্নীতি হচ্ছে। তারপরে আপনার মিউনিসিপ্যালিটির নির্বাচনে মিউনিসিপ্যালিটির রিক্রুটমেন্টে দুর্নীতি হয়েছে। তো এই সমস্ত দুর্নীতি কিন্তু একটা ফ্যাক্টর ছিল। দুর্নীতির বিরুদ্ধে জনগণ তো মুখে বলতে পারেনি, কারণ মুখে বললে যে শাসক দলের নেতা নেত্রীরা তারা মারবে, তারা খুন করবে, তারা অনেক কিছু করতে পারে, সেই জন্য তারা ভোট দেয়নি। ওকে, তো এইটা একটা বড় কারণ ছিল। আরও অনেক দুর্নীতি রয়েছে, আরও অনেক সমস্যা রয়েছে। সরকার পশ্চিমবঙ্গ সরকারের আমার ডেভেলপমেন্ট হয়েছে, নিশ্চয়ই ডেভেলপমেন্ট হয়েছে। কোথায় হয়েছে? ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপমেন্ট হয়েছে, ইলেকট্রিফিকেশান হয়েছে, তারপরে বিউটিফিকেশান হয়েছে, এগুলি হয়েছে। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি স্থাপন হয়েছে। কিন্তু দেখুন, কলেজ ইউনিভার্সিটি স্থাপন হয়েছে বটে, কিন্তু সেখানে কলেজ ইউনিভার্সিটিতে নির্বাচন হচ্ছে না ছাত্র সংসদের, ঠিক না? তো কলেজ ইউনিভার্সিটির নির্বাচন হবে, সেটা হচ্ছে না। কলেজ ইউনিভার্সিটিতে টিচার থাকবে পড়ানোর জন্য, সাবজেক্ট টিচার থাকবে। কলেজ ইউনিভার্সিটি স্থাপন তো করলে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিলে, কিন্তু ম্যান পাওয়ারটা তুমি দিলে না, ফান্ডটা তুমি দিলে না, তার লাভ কী হলো? শুকিয়ে মরে যাবে। তো সেই রকমই অবস্থা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির। তারপরে আপনি দেখুন নিয়ে আগের রাজ্যপালের সাথে যে সরকারের যে দ্বন্দ্ব, সেটা কীরকম দ্বন্দ্ব, কী পর্যায়ে নেমে গেছে, মানে এমন বাজে পর্যায়ে নেমে গেছিলো। জনগণ দেখেছে, পশ্চিমবাংলার জনগণকে যারা ভাবছে, যে সমস্ত রাজনৈতিক দল বা যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিরা ভাবছে বা নেতারা ভাবছে যে বোকা মানুষরা, কিচ্ছু বোঝে না, আমরা যা বলবো লোকে তাই বিশ্বাস করবে। আরে আজকে 21st সেঞ্চুরি, এখন ইলেকট্রনিক্স গ্যাজেটের যুগ, এখন প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল। তো প্রত্যেকটা মানুষ দেখতে পাচ্ছে তুমি কোথায় কী বলেছো, তোমাকে নিয়ে এত মিম হচ্ছে চারিদিকে, তুমি বুঝতে পারছো না যে লোকে তোমাকে চাইছে না, লোকে তোমাকে একদমই চাইছে না। তুমি যে কথাগুলি বলছো, মিথ্যার পর মিথ্যা। সরকারের তরফ থেকে যখন দলের সর্বোচ্চ পদাধিকারী সে যখন এরকম মিথ্যে কথা বলে, একের পর এক মিথ্যে কথা বলে, তাহলে জনগণ কী মনে করে? জনগণ মনে করে যে এ পার্সন নন গ্রাটা, এর হাতে, অর্থাৎ অবিশ্বস্ত ব্যক্তি, এর হাতে আর শাসন ক্ষমতা তুলে দেওয়া যায় না। ঠিক আছে? জনগণ আরও কেন ভোট দিল? জনগণ আরও ভোট দিল যে নির্বাচনের আগে প্রত্যেক বছর যে ভায়োলেন্স হয়, দেখুন এই যে মেরে ফেলবো, কেটে ফেলবো, গালাগালি দিচ্ছে, ভয় দেখাচ্ছে, বম্বিং হচ্ছে, তো সেইটা হয়নি। সেই জন্য মানুষ কিন্তু একদম ভয়মুক্ত হয়ে সরাসরি ভোটদান করেছে। তারপরে মানুষের আরেকটা আছে, আরও কিছু কারণ আছে, যেগুলি যদি আপনি ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে মহিলারা প্রচুর ভোট দিয়েছে। এইবার যে মহিলারা যদি 92% ভোট দিয়ে থাকে, তাহলে পুরুষেরা 90% ভোট দিয়েছে। অর্থাৎ যদি টোটাল 94% ফার্স্ট পেজে ভোট হয়ে থাকে, তাহলে 94% কি আরও বেশি ভোট দিয়েছে হচ্ছে মহিলারা, এবং পুরুষরা কম ভোট দিয়েছে। মহিলাদের ভোট দেওয়ার বেশি কারণ কি? যারা ক্ষমতাসীন দলের নেতা নেত্রীরা আছেন, তারা ভাবছেন যে হয়তো মহিলারা বেশি ভোট দিয়েছেন, কারণ তারা ভেবেছেন যে আমরা টাকা পাচ্ছি, আমরা যে মহিলারা যুবসাথী, সেই সমস্ত মহিলারা যুবসাথী পাচ্ছেন, এবং যারা 1,000 টাকা করে পাচ্ছে ভাতা, সেই 1,000 টাকা 1,500 টাকা করে যে ভাতা পাচ্ছে, সেটা ভাবছে যে ভাতার জন্য বুঝি আমরা এত ভাতা দিচ্ছি, সেই জন্যে হয়তো ভোট দিচ্ছে। কিন্তু হায় রে বোকা, তোমাদের এইটুকু ধারণা নেই, তাহলে তো এতদিনও ভোট দিত। তুমি তো আগেরবারও দিয়েছো, আগেরবারও টাকা দিয়েছো, বিভিন্ন রকম ডোল দিয়েছো, কিন্তু এইবার কেন দিচ্ছে? কারণ মহিলারা এইবার ভোট দিচ্ছেন বিকজ তারা দেখছে যে মমতা ব্যানার্জি যদি 1,500 টাকা দেয়, বিজেপি এসে বলেছে 3,000 টাকা দেবে। যুবকরা দেখছে যদি মমতা ব্যানার্জি আমাদের 1,500 টাকা করে দেয়, তাহলে বিজেপি এসে 3,000 টাকা করে দেবে, এবং এটা শিওর দেবে।
তারপরে কি সরকারি কর্মচারীরা ভোট দেবে না এই সরকারকে? কেন ভোট দেবে না? বিকজ ভোট দেবে কেন আপনি বলতে পারবেন? যারা শিক্ষক তারা ভোট দেবে না। ভোট দেবে না এই কারণে, কারণ তারা যেখানে স্কুলে বা সরকারি যেখানে সরকারি অফিসে চাকরি করে সেখানে অধিকাংশই দেখবেন আপনি ক্যাজুয়াল স্টাফ দিয়ে চলছে, উপযুক্ত স্টাফ নেই। আমরা যারা শিক্ষক আমরা দেখেছি যে স্কুলে সাবজেক্ট টিচার নেই, কে পড়াবে? স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা নেই, তো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য টাকা নেই, সেখানে দিচ্ছে না, অথচ ডোল দিয়ে বেড়াচ্ছে। তো তুমি ডোল দিয়ে বেড়াচ্ছ, তুমি এত রকমের স্কিম করছো, অথচ তুমি টিচারদের বা সরকারি কর্মচারীদের দেখছো না। সরকারি কর্মচারীদের ডিএ আটকানোর জন্য কত দিন ধরে সরকারকে প্রথমে এখান থেকে এখানে যে স্থানীয় স্তরে যে প্রথমে কেস হয়েছে সেখানটা দিতে বলেছেন, দেয়নি। বর্তমান সরকার দেয়নি, তারপর হাইকোর্টে দেয়নি, সেখানে কেস করেছে সরকার দেব না, তারপরে আবার গেছে হাইকোর্টে দেয়নি, হাইকোর্টে সেখানটা ডিভিশন বেঞ্চ, তারপরে সুপ্রিম কোর্ট। এইভাবে সরকার যাতে সরকারি কর্মচারীদের না দিতে হয় ডিএ, এবং সরকারি কর্মচারীদের যাতে ডিএ মানে কেন্দ্রীয় হারে ডিএ যাতে না দিতে হয়, এবং তাদেরকে যেন ডিএর প্রসঙ্গে প্রথমে বলে নিই, ডিএ যাতে না দিতে হয় সেই জন্য সরকার মামলা করছে। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে তবুও কত বাহানা, সরকার কেবলমাত্র ঢুকিয়ে দিয়েছে, মেসেজ এসছে, কিন্তু আলটিমেটলি অ্যাকাউন্টে টাকা যায়নি। তাহলে বলুন এই এক ধরনের ফ্রড কাজ না? তারপরে আর কি, সরকারি কর্মচারীদের বাস থেকে শিক্ষক, মিউনিসিপ্যালিটি, তারপরে আপনার শিক্ষক শিক্ষিকা, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এরা বাদ। তার মানে এরা সরকারি চাকরি করে না। ডেফিনেটলি সরকারকে এগুলি সরকারি, সরাসরি সরকারি না, এগুলি সরকার পোষিত, আমরা যেমন সরকার গ্র্যান্ট ইন এডেড, কিন্তু তার মানে আমরা সরকারি কাজ করি না। আমরা সরকারের এত সমস্ত কাজ ইমপ্লিমেন্ট করি, অথচ আমরা সরকারি কর্মচারী নই, আমাদের সেই জন্য দেওয়া হলো না। তো সরকারি কর্মচারীরা সেই জন্য ভোট দেয়নি মানে আমি ধারণা করছি যে দেয়নি, ন্যাচারালি দেবে না। তারপরে পে কমিশনের নামে ঘোষণা করেছে, পে কমিশন এখনও গঠনই করা হয়নি। তো পে কমিশন যদি গঠন না করো তাহলে তুমি কবে দেবে? দিতে আমরা দেখেছি এতদিন বামফ্রন্ট যা করেছে এই সরকারও তাই করেছে। কতদিন, সেই হয়তো 29-30 সালে গিয়ে পে কমিশন চালু হবে। হয়রাস বিজেপি পার্টি বলেছে যে যদি তারা ক্ষমতায় আসে তারা 45 দিনের মধ্যে করে দেবে, তারা পে কমিশন চালু করে দেবে, 7th পে কমিশন। কেন্দ্রে যখন 8th পে কমিশন হচ্ছে, রাজ্যে তখন 7th পে কমিশন। বলুন কেন এই অত্যাচার, কেন এই অর্থনৈতিক অত্যাচার, কেন এই রকম বিভাজনের শিকার হবে পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা? পশ্চিমবাংলার সরকারি কর্মচারীদের যে ডিএর ডিফারেন্স সেটা হিউজ। সবসময় বামফ্রন্ট সরকার এটা করেছে, ঠিক সেম বর্তমান সরকার একই কাজ করছে। বিজেপি সরকার বলেছে পে কমিশন 45 দিনের মধ্যে চালু করব। তো ন্যাচারালি সরকারি কর্মচারীরা, সমস্ত সরকারি কর্মচারীরা যারা এখন বর্তমান সরকারের হয়ে কাজ করছে, বর্তমান সরকারের নিজের স্টাফ, নিজের অঙ্গ প্রত্যঙ্গ, তারা ভোট দেবে না এই বর্তমান সরকারের, যে বর্তমান সরকারের যে শাসক দল, সেই শাসক দলের নেতা নেত্রীদের বা যারা ভোটে দাঁড়িয়েছে। কেন দেবে? কারণ তারা আসলে তো আবার সেই 29-30 সালে পে কমিশন দেবে, তাও বঞ্চনা, তাও মানে বঞ্চিত করে কোনভাবে মারা যায়, কীভাবে জনগণকে মারা যায়, মানে কীভাবে জনগণের টাকাকে মানে সরকারি কর্মচারীদেরকে ডিপ্রাইভ করে অন্য লোককে ডোল দেওয়া যায়, তাই না? তো এরকম করে দেখুন, সেই জন্য সরকারি কর্মচারীরা ভোট দেয়নি। এই জন্য সরকারি কর্মচারীরা রেগে সরকারের উপরে বীতশ্রদ্ধ। সরকারি কর্মচারীরা আমি যে সমস্ত কলিগরা রয়েছে এবং বন্ধুবান্ধব রয়েছে যারা সরকারি কর্মচারী, সরকারের লোক আছে, তারা সকলে এবং তাদের পরিবারের লোকজন সকলেই ঢেলে ভোট দিয়েছে, যারা প্রতিশ্রুতি দিয়েছে যে পে কমিশন চালু করে দেবে এবং কেন্দ্রীয় হারে ডিএ দেবে। ঠিক আছে, এই জন্যে মানুষ ভোট দিতে এসছে, এবং এত সংখ্যায় ভোট দিতে এসে তারা ঢেলে ভোট দিয়েছে, যারা প্রতিশ্রুতি দিয়েছে এইটা করবে। বিজেপি বলেছে যে যদি ক্ষমতায় আসি তাহলে আমরা সমস্ত মহিলাদের জন্য ট্রেনে, বাসে সমস্ত ফ্রি করে দেবো। এবং এটা হ্যাঁ দিল্লিতে করেছে, আমি জানি দিল্লিতে করেছে, দিল্লিতে ইলেকট্রিসিটি ফ্রি করে দিয়েছে অনেক, 300 ইউনিট মতো। তারপরে আপনার করেছে আপনার বাসে, সরকারি বাসে মহিলাদের কোনো পয়সা লাগে না। তাহলে মহিলারা সরকারি বাসে, এখন সরকারি বাসগুলি ভালো হয়ে গেছে, মহিলারা যাতায়াত করতে পারবে বিভিন্ন জায়গা থেকে। তাহলে তাতে কি হবে? তাতে তাদের পয়সা লাগবে না। তো ন্যাচারালি মহিলারা 1500 টাকা নেবে না, মহিলারা এই 3000 টাকা যে স্কিম চালু করেছে, মানে ঘোষণা করেছে বিজেপি, সেইটা নেবে। তো 3000 টাকা নেওয়ার জন্য তারা যারা দেবে তাদেরকে ক্ষমতায় আনতে চায়। তারপরে যারা বিনা পয়সায় বাসে ট্রাভেলিং করতে সুযোগ দেবে, ন্যাচারালি তাদের আনবে। এই জন্য জনগণ এত
ভোটদান করেছে, জনগণ আরও ভোটদান করেছে। এই কারণে, কারণ জনগণ দেখেছে যে এত মার, এত করাপশান, আর একটা বড় রিজন, এত করাপশান রয়েছে যে নেতা নেত্রীরা, যে সাধারণ মানুষ যারা ভোটে দাঁড়িয়েছে, যারা 5 বছর বা 10 বছর, আপনি দেখুন তো, চোখ বুজে দেখুন তো আপনার সামনে এমএলএ যারা, বা এমএলএ, কাউন্সিলর, চেয়ারম্যান যারা কী ছিল 10 বছর আগে, তারা কী ছিল এবং 10 বছর পরে তারা কী, মোটা মোটা সোনার চেন, আমি দেখি মোটা মোটা সোনার চেন পড়ছে। আরে বাবা, মোটা মোটা সোনার চেন! একজন সরকারি কর্মচারী যে সকাল 10টা থেকে শুরু করে বিকেল 5টা অবধি কাজ করছে এবং সারা দিন সরকারের বিভিন্ন স্কিম নিয়ে কাজ করছে এবং পরিশ্রম করছে, তাদেরকে তুমি টাকা দিচ্ছে না, তারা একটা মোটা মোটা সোনার চেন কিনতে পারছে না, গলায় মোটা মোটা চেন, একটার পর একটা, যে দামি দামি গাড়ি চড়ছে, দামি দামি গাড়ি, যেটা সরকারি বড় বড় আমলারা, আইএস আইপিএসরা চড়ে, তারা চড়ছে। পঞ্চায়েতের প্রধান, তারপরে আপনি দেখুন না ব্লক সভাপতি, তারপরে জেলা পরিষদের মেম্বার, এমনকি বিভিন্ন যে স্থায়ী সমিতির সদস্যরা, তারপরে আপনার জেলা পরিষদের যে সমস্ত সদস্য রয়েছে, তারা এমন দামি দামি গাড়ি, আমি তো দেখি তো যে রাস্তাঘাটে এবং আলিপুরে এসডি অফিসে বা ট্রেজারি অফিসে বা ডিএম অফিসে গেলে দেখা যায় তার সামনে যে সরকারি গাড়ি, এত বড় বড় গাড়ি চলছে, বোঝা যাবে না কোনটা আইএএসের গাড়ি আর কোন, যদি নেম প্লেট না দেখেন, যদি কোনটা আইএএসের গাড়ি, কোনটা জেলা পরিষদের কোনো স্থায়ী সমিতির বা কোনো কর্মাধ্যক্ষের গাড়ি। কী অদ্ভুত ব্যবস্থা! তারা যা খুশি করতে পারে। তারপরে কেউ তো আবার লালবাতি নিয়েও ঘুরতো, যারা রাজনৈতিক নেতা, সেটা অবশ্য এখন বন্ধ হয়েছে। তো এত সব কারণ রয়েছে যেই জন্যে লোকজন এত ঢল নেমেছে, তারা রোদ্দুরের মধ্যে, অনেক জায়গায়, অধিকাংশ জায়গাতেই মাথায় শেড ছিল না, তারা ছাতা নিয়ে এসছে লোকজন, এসে তারা সারা সকাল থেকে শুরু করে রাত 7টা-8টা পর্যন্ত ভোট দিতে, যদি 6টা অবধি দেওয়ার নিয়ম, তারা ঢেলে ভোট দিয়েছে, যাতে সরকারের হয়তো একটা পরিবর্তনের আশা, যাতে আগামী দিনে সুদিন আসে, পশ্চিমবাংলার রাস্তাঘাট যাতে ভালো হবে, পশ্চিমবাংলায় যাতে আরও শিল্পের উৎপাদন হয় এবং শিল্প কলকারখানা আসে, এবং ন্যাচারালি যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আরও অনেক শিল্প কলকারখানা স্থাপিত হবে, এটা হবেই হবে। কারণ বিজেপি হচ্ছে যারা মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টের পক্ষে, এবং এখন 21 শতকে ভারতবর্ষে শিল্পের উপরে আমাদের চলতে হবে। ন্যাচারালি এগ্রিকালচার থাকবে, এগ্রিকালচার আমাদের বেস বা ভিত্তি, আর শিল্প আমাদের উন্নয়নের দিশারি। শিল্পের উপরে ভিত্তি করে আমাদের বিদেশি মুদ্রা উপার্জন করতে হবে। আমাদের এখানে আরও ইন্টারন্যাশনাল ফ্লাইট আমাদের কলকাতা এয়ারপোর্ট থেকে যাবে, যেগুলি মাঝখানে বন্ধই হয়ে গেছিলো। তাহলে আমাদের এয়ারপোর্ট, আরও নতুন এয়ারপোর্ট তৈরি হবে, বিজেপি বলেছে এয়ারপোর্ট তৈরি হবে, আইআইটি তৈরি হবে, আইআইএম তৈরি হবে। তো এইসব তৈরি হবে, এইগুলি যদি তৈরি হয় তখন আরও কর্মসংস্থান হবে। যে বলেছে 1 কোটি লোকের কর্মসংস্থান করে দেবে, বলেছে যে 75 লক্ষ মহিলাদের লাখপতি দিদি বানাবে। তো এইগুলি সব করবে, এগুলি সব, এবং শিওরলি করবে। আমি জানি যে সরকার যে মানে বিজেপি যে সমস্ত প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতিগুলি রক্ষা করে। আমি জানি না কবে বিজেপি বলেছিল যে 15,000 টাকা করে দেবে, 15 লাখ টাকা করে দেবে। এইটা ফালতু কথা। 15 লাখ টাকা করে প্রত্যেক ভোটারকে দিতে পারে কখনো, কিন্তু যে প্রচার করছে সেই প্রচারটা হয়তো এক শ্রেণীর মানুষ বা বোকা, মানে কিছু মানুষ হয়তো বিশ্বাস করতে পারে, কিন্তু অধিকাংশ মানুষই এটা বিশ্বাস করে না বা মনে করে না। কারণ 15 লক্ষ টাকা করে দেওয়া সম্ভব, আর কখন বলেছে, কে বলেছে, কবে বলেছে, এইগুলি কোনো সূত্র নেই, কোনো উৎস নেই, অথেন্টিক উৎস নেই। ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গে এখন যে সিনারিওটা হচ্ছে, একটা পরিবর্তন আসছে, আকাশে বাতাসে পরিবর্তনের কিন্তু একটা মানে ধ্বনি ভেসে উঠেছে, এবং সেটা যারা শুনতে পাচ্ছে, যারা বুঝতে পারছে, তারা বুঝতে পারছে। আমার মনে হয় যারা সাধারণ মানুষ, যারা একদম ইম্পার্শিয়ালি ভোটদান করে, কটা লোক পার্টি করে, পার্টি তো খুব সামান্য লোকই করে, যারা একদম ক্ষমতার অলিন্দের কাছাকাছি থাকে। আদরের অধিকাংশ লোকই সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ কিন্তু অধিকাংশ লোকেই, সাধারণ মানুষ ভোটদান এরকম মানে রাজনীতি ডিরেক্ট করে না। তারা দেখে জনগণের কাজ, জনগণের প্রতিশ্রুতি, জনগণকে কী প্রতিশ্রুতি দিচ্ছে, জনগণের জন্য কী কাজ করেছে, বা তাদের পাস্ট রেকর্ড কী আছে, তাদের অথেন্টিসিটি কী আছে। এবার দেখুন বিজেপির অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত কাজ ফেলে এসে পশ্চিমবঙ্গটাকে, অনেকে বলে যে এদের মধ্যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে নাকি একটা যোগসাজশ আছে, গট-আপ আছে, কিন্তু এখন এইবার বুঝতে পারবে যে গট-আপ নেই। যদি গট-আপ থাকতো তাহলে 15 দিন ধরে, 1 মাস ধরে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এসে পশ্চিমবাংলায় পড়ে থাকতো না, এবং সে ওয়ার রুম থেকে দেখছে যে কীরকম করে নির্বাচন পরিচালিত হচ্ছে।
তো পশ্চিমবাংলায় যে এত সংখ্যক ভোট এত মানুষ দিয়েছে, সেই জন্য পশ্চিমবঙ্গবাসীকে আমি একজন সাধারণ গবেষক এবং শিক্ষক হিসেবে তাদেরকে আমি আমার স্যালুট জানাই। পশ্চিমবঙ্গবাসীকে অ্যাজ এ হোল এবং যে নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানাই সুব্রত গুপ্তকে, যিনি পরিচালনা করছেন, এবং তার সাথে অসংখ্য মানুষ, অসংখ্য পুলিশকর্মী। এবার পুলিশকর্মী বলে যে পুলিশকর্মী কাজ করে না, টেবিলের নিচে থাকে, এবং পুলিশকে তো কাজ করতে দিতে হবে, ফ্রি হ্যান্ড দিতে হবে। পশ্চিমবাংলার পুলিশ একসময় এত দক্ষ পুলিশ, এবং এখনও পশ্চিমবঙ্গে দক্ষ পুলিশ আছে, অত্যন্ত অনেক দক্ষ পুলিশ আছে, কিন্তু তাদের কাজ করতে দেওয়া হয় না, প্যারালাইজড করে রাখা হয়। কারণ পার্টির লোকেরা তাদেরকে অধিকাংশ বা সরকারের লোকেরা তাদেরকে চেপে রাখে, তাদের কাজ করতে দেয় না। দলের লোক যদি হয় বা দলের সমর্থক যদি হয়, তাহলে তাদের পার্টি লেভেলে বিচার হবে। হোয়াট ইজ ম্যান? পার্টি লেভেলে বিচার হবে মানে তাহলে আদালত কেন? তাহলে পুলিশ কেন? হ্যাঁ, যদি পার্টি লেভেলে বিচার হয় তার মানে যে কেউ অপরাধ করবে পার্টিতে নাম লেখাবে, আর তারপরে তারা অপরাধ করে যাবে, বলবে পার্টি তার বিচার করবে। এরকম হয় না। যে পদ্ধতি, যেভাবে আপনারা কাজ করছেন, যেভাবে মিথ্যা ভাষণ দিচ্ছেন, যেভাবে মানুষকে বুজরুকি দিচ্ছেন, এবং যেভাবে মানুষকে আপনারা বোকা বানানোর চেষ্টা করছেন, মানুষ মনে হয় এবার বুঝে গেছে। এতদিনে হুজুর বুঝি ভয় পেয়েছে জুজুর। সেই জন্যই তারা এরকম উল্টোপাল্টা বলছে। আরে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কখনো কার সাথে ঝালমুড়ি খেয়েছে? আমরা তো খাই ঝালমুড়ি, আমরা মুড়ি খাই, ঝালমুড়ি খাই, কিন্তু প্রধানমন্ত্রী খেয়েছে, তাতে অপরাধ হয়ে গেছে, বলছে আমাদের মুড়ি ফিরিয়ে দাও। কী ধরনের কথা! মুখ্যমন্ত্রী এই ধরনের যদি ভাষণ দেয়, এই ধরনের বক্তব্য যদি স্টেজে উঠে বলে, তাহলে জনগণ নিচ্ছে না, জনগণ সেটাকে ভালো চোখে নিচ্ছে না। তো আপনাকে বলতে হবে, কাউন্টার করতে হবে, এবং উইথ লজিক এবং উইথ পার্সোনালিটি, বিকজ ইউ আর ইন দ্য চেয়ার। তো চেয়ারে থেকে আপনি এরকম করে বলতে পারেন না, এরকমভাবে করতে পারে না। যে সমস্ত কাজগুলি করেছে সেইগুলি এখন দেখা যাক জনগণ কী করে। জনগণ ভোট দিয়েছে, এবার কাকে দিয়েছে সেটা কেউ বলতে পারবে না। অনেকে নানান কথা বলছে, বিভিন্নজন বিভিন্ন রকমের গণনা করে বলছে। তা আমি সেই বিষয়ে বলছি না, আজকেই কিছু বলছি না। তবে যারা রাজনৈতিক সচেতন মানুষ, যারা ইম্পার্শিয়ালি দেখে জিনিসকে, যারা কোনো রকম কারোর পক্ষ না নিয়ে দেখে, যারা খোলা চোখে দেখে, তারা বুঝতে পারছে যে পরিবর্তনের কিন্তু একটা সুগন্ধ কিন্তু বাতাসে ঘুরছে। তো আশা করি আপনারা সকলে পরের যে নেক্সট ফেজ আছে 29 তারিখেও আপনারা সকলে বেরোবেন এইভাবে, এবং তারা আপনাদের খুশি মতন যাকে ইচ্ছা তাকে ভোট দেবেন। এবং সরকারে যদি আপনারা পরিবর্তন চান তাহলে পরিবর্তন করবেন। যদি আপনারা চান যে 7th পে কমিশন 45 দিনের মধ্যে হবে, তাহলে আপনারা ভোট দেবেন বিজেপিকে। যদি আপনারা মনে করেন যে 45 দিনের যদি আপনার মহিলারা যদি 3000 টাকা পেতে চায় প্রতি মাসে, তাহলে মহিলারা, সমস্ত মহিলারা ভোট দেবে। সে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ, যে কেউ হোক না কেন তারা ভোট দেবে। যদি যুবকরা মনে করে যে 3000 টাকা পাবে তারা সাময়িকভাবে, যদি মনে করে স্কিল ডেভেলপমেন্ট হবে, যদি মনে করে যে পশ্চিমবাংলা শিল্প কলকারখানা হবে, বিজেপি আসে, যদি মনে করে পশ্চিমবাংলায় এয়ারপোর্ট হবে, যদি মনে করে জনগণ যে পশ্চিমবাংলায় IIM হবে, IIT হবে, যদি পশ্চিমবাংলার জনগণ মনে করে যে হ্যাঁ রাস্তাঘাট, শিল্প, ব্যবসা বাণিজ্য, আরও কৃষি আরও উন্নতি হবে, মাছের গবেষণা হবে, পশ্চিমবঙ্গের গবেষকরা আরও উন্নত হবে, পশ্চিমবঙ্গের গবেষকরা আরও ফান্ড পাবে, এবং আরও গবেষণায় মন দিয়ে গবেষণা করতে পারবে। শিক্ষার ক্ষেত্রে দুর্নীতি বন্ধ হবে, শিক্ষক শিক্ষিকাদের নিয়োগ নিয়মিত হবে, এবং সেখানে করাপশন হবে না, এবং তাদের বেতন বৃদ্ধি করা হবে। যে সমস্ত টেম্পোরারি কর্মচারীরা রয়েছে তাদেরকে পার্মানেন্ট করা হবে। যে সমস্ত কর্মচারীরা বেতন পাচ্ছে না তাদেরকে বেতন ঠিক মতন রেগুলারাইজ করা হবে। পশ্চিমবাংলার যে শিল্প, শিক্ষা, সংস্কৃতি সেটাকে ফিরে আসবে। যারা মনে করছেন তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করে ভোট প্রদান করবেন। আমি সকলকে আগামী 29 তারিখে সমবেতভাবে সকলকে একসাথে বাড়ি থেকে বেরিয়ে ভোট দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আর আপনাদের যাকে খুশি আপনারা ভোট দেবেন, তবে এই সমস্ত বিষয়গুলি মাথায় রেখে দেবেন আমি আশা করি। আমি আর বাড়াতে চাইছি না আমার ভিডিওকে। সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।